শুভ সকাল বন্ধুরা, মিটু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল 11টার সময়। আর সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি কী কাজ করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চে কী রান্না করছি সেখান থেকেই কিন্তু তোমাদের সামনে আসলাম। আগের ব্লগে তোমাদেরকে বলেছি রাজস্থানে পৌঁছে গিয়ে যে জলের সংকটে পড়েছিলাম, তারপর থেকে আমি তোমাদেরকে বলছি। জীবনের প্রথম এত বড় জার্নি আমার লাইফে এসেছে তখন, কারণ এর আগে আমি ট্রেনে করে এত দূরের রাস্তায় কোনোদিন কোথাও যাইনি, আর মা বাবাকে ছেড়ে। যাই হোক, স্বামীর সাথে গিয়েছি, সেই আনন্দ তো একটা আলাদাই। প্রত্যেকেই জানো বিয়ের পর সেই অনুভূতি একটা আলাদাই থাকে। গেলাম ওখানে, রান্না বান্না কিচ্ছু জানি না, মানে একদম সেদ্ধ ভাত বা ডিমের অমলেট, ডাল এইটুখানি করতে জানতাম। মাছ রান্না সেরকমভাবে আমি একদমই করতে পারতাম না। ওখানে ও বাজার করতো, শুকনো সবজি কিন্তু ওখানে পাওয়া যেত। যাই হোক, যেটাই আনতো সেটা আমি সারাদিন আমার লেগে যেত। সকালে রান্না বসালে সে দুপুর 2টো 3টে বেজে যেত আমার রান্না শেষ হতে। সকালের জল খাবার খেতাম 11:30 12টা বেজে যেত। দুপুরের খাবার খেতে 3:30 4টে কি 4:30 এরকমও বেজে যেত। রাতের খাবার খেতে 11টা 11:30 বেজে যেত। আর বুঝতেই পারছো, অনেক রাতে ঘুমাতাম, আর তারপরে সকালবেলা একদম ঘুম থেকে উঠতে পারতাম না। তো এরকম অনিয়মে কিন্তু লাইফটা তখন চলা শুরু হয়ে গেল। বলার তো কেউ নেই, যা ইচ্ছে মন চাইছে তাই করছি। সকাল 10টা 10:30টায় ঘুম থেকে উঠে সে বাজার করে আনতো। ওখানে তার মাছ পাওয়া যায় না, সবজি বাজার করে আনতো, ডিমের ট্রে নিয়ে আসতো, ডিম পাওয়া যেত। তারপর এইভাবে আমার রান্না দেরিতে, ঘুম থেকে ওঠা দেরিতে, বাসন ঠিক মাজতে পারতাম না, আমার হাজব্যান্ড মেজে দিত, আমিও কিছু মাজতাম, দুজনা মিলে রান্না করতাম। সেই একদম কোনো স্বাদ নেই সেই ধরনের খাবার। দুজনাই যাই হোক পেট ভরার জন্য কিন্তু খেয়ে নিতাম। আর আমরা যেখানে ছিলাম ভাড়া, সেখানে না এরকম ফাস্টফুডের দোকান ওখানে অ্যাভেলেবেল ছিল না। তো সে কারণে কোনো রকম ফাস্টফুড কিন্তু বাইরে থেকে কিনতে পাওয়া যেত না, আর আমাদের সময় এত ফাস্টফুড কিন্তু আমরা খেতামও না। যাই হোক, এইভাবেই চলছিল। তো হঠাৎ একটা কাকুর সাথে দেখা হয়েছে, আমার নয় অবশ্য, আমার হাজব্যান্ডের, রাস্তায় চলাফেরা করতে গিয়ে, যেখানে আমরা ভাড়া ছিলাম তারই কাছাকাছি। তো ওই কাকু, তখন ওই কাকুর বয়স ছিল 40-45 এরকম হবে, আর আমাদের তো তখন অনেক বয়স কম। তো সেই মহাশয় ভদ্রলোক ওই রাজস্থানে গিয়েছে, তার কোন রিলেটিভ আছে, সে কিন্তু বাঙালি। তার সেই বাঙালি রিলেটিভের কাছে সে থাকে, আর সে কি করে এখানে মাছ ধরে। তো কোথায় মাছ ধরে, সেই কাকুর সাথে কথা হওয়ার পর আমার হাজব্যান্ডকে সে জানায় যে তুমি একদিন তাহলে ওই ঠিকানাতে এসো, ওখানে মাছ পাওয়া যায়। কারণ মাছ তো আমরা বাঙালি, আমাদের মাছ খাওয়ার জন্য মন ছটফট করছে। তো আমার হাজব্যান্ড কিন্তু চলে যায় কথা মতো, তার 2-1 দিন পরে। ওই কাকুকে ঠিকানা দেওয়া হয় আমাদের বাড়ির। তো কাকু আমার বাড়িতে এসে মাছ দিয়ে গিয়েছে বেশ কয়েকবার কিন্তু। যাই হোক, তারপর আমার হাজব্যান্ড ওই কাকুর সাথে মাছ ধরতে যায়। তো ওই কাকু মশারি দিয়ে, বড়শি দিয়ে কিন্তু মাছ ধরতো। যাওয়ার পর দেখছে ওখানে একটা খালের মতন আছে, আর সেখানে প্রচুর বড় বড় রুই মাছ, তারপরে হচ্ছে ফলি মাছ। চেনো কি তোমরা? ফলি মাছ কিন্তু খেতে বেশ ভালোই, কিন্তু প্রচুর কাটা হয়। যাই হোক, সেই ওই সব মাছ তখন মনে হচ্ছে না মাছ পেলেই হলো। আর রুই মাছ তো আমরা ভালোই বাসি খেতে সবাই। এত বড় বড় মাছ পাওয়া গেছে, তো ধরে নিয়ে এসছে আমার হাজব্যান্ড একদিন। আর ওই কাকু ওই মাছ ধরে ফ্যামিলি কোয়ার্টার যে আছে ডিফেন্সের, সেখানে গিয়ে ওই মাছ বিক্রি করে। বাঙালিরা মাছ খেতে পছন্দ করে, তো ওখানে মাছ বিক্রি করে। আর কেটে কিন্তু মাছ বিক্রি হয় না ওখানে, গোটা গোটা মাছ নিতে হবে তোমাকে। নিলে একটা বড় রুই মাছ ধরো 2 কিলো 2.5 কিলো এরকম। আর ওখানে কিন্তু বাঙালিরা নিয়েও নিত, কারণ একটা মাছ পাওয়ার পর আবার কবে মাছ পাবে তার কোনো ঠিকানা ছিল না। তো সেই কারণে নিত। আর আমার হাজব্যান্ড প্রথম দিন গিয়ে বেশ অনেকগুলো কিন্তু ফলি মাছ ধরে নিয়ে এসেছিল। এবার ফলি মাছ তো কাটা এত মুখের কথা নয়, প্রচুর আঁশ থাকে ওই মাছের মধ্যে।
অনেক কষ্ট করে বটি নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু কাটতে তো দুজনের কেউই পারি না, আর ঝিরি 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 কাটা, অনেক কষ্ট করে কিন্তু দুজনা করেছি। এবার রাঁধুনি তো আমি ওরকমই, বুঝতেই পারছো, সে রান্নাকে মুখে দেওয়া যাচ্ছে না। যাই হোক কোনো রকমে করেছি, অনেক দিন পর মাছ খাবো, আর বলি মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। এই মাছের মাথা দিয়ে কেউ খায় না মুগ ডাল। যাই হোক তখন ওটাই কিন্তু ভীষণ অমৃত লাগছিল। কীভাবে মুগ ডাল বানায় মাছের মাথা দিয়ে ঠিকঠাক প্রসেস কিন্তু জানা ছিল না। যাই হোক মাকে ফোন করে তখন জেনেছিলাম যে কিভাবে করা হয়, করেছিলাম, ওরকম স্বাদ হয়নি, যাই হোক তবু কিন্তু ভালোই লেগেছিল। তো এইভাবে চললো কিন্তু পুরো 2 মাস আমাদের ওই ভাড়া বাড়িতে। আমাকে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু ফ্যামিলি পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিল আমার হাজব্যান্ড, আর সেই ফ্যামিলি পারমিশন হতে হতে কিন্তু প্রায় 2 মাস লেগে গিয়েছিল। আর আমার হাজব্যান্ডের বয়সী যে সমস্ত ছেলেরা মানে বন্ধুরা, তারা অনেকেই তখন বিয়ে করেছে এবং তাদের বউকেও কিন্তু নিয়ে গিয়েছে ওখানে আমার মতন। আর তার মধ্যে কিন্তু অনেক বাঙালি ছিল, আমি ছিলাম এখানকার, আর অনেকেই ছিল কুচবিহার, কেউ ছিল মালদা, কেউ ছিল মেদিনীপুর। তো এইভাবে আস্তে আস্তে তাদের সবার সাথে কিন্তু আমার আলাপ হয়। যাই হোক সব ফ্যামিলিদের মধ্যে আমি কিন্তু আগে কোয়ার্টারটা পাই, আর সমস্ত জিনিসপত্র মানে মোটামুটি যখন গিয়ে পৌঁছেছিলাম রাজস্থানে, আস্তে আস্তে কিন্তু অনেক জিনিসপত্রই আমাদের কেনা হয়েছিল। সাংসারিক জিনিসপত্রের কথা বলছি, বাসন কোসন নিয়ে গেছিলাম অল্প, কিন্তু ওখানে গিয়েই সমস্ত কিনেছিলাম। তো ওদের যে গাড়ি, সরকারি গাড়ি করে এসে কিন্তু আমাদেরকে ফ্যামিলি কোয়ার্টারে নিয়ে গেল। তো যেদিন গেলাম সেদিন কিন্তু প্রায় সন্ধ্যের দিকে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের কোয়ার্টারে। ওদের গাড়ি করে যখন ক্যাম্পের গেটে পৌঁছালাম, আমি তো দেখে এত বিশাল এরিয়া জুড়ে ওদের ক্যাম্প, আমি কখনো আগে দেখিনি। আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছে। ওদের যে মেন গেট, সেখান থেকে ফ্যামিলি কোয়ার্টার মানে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। মানে কত বড় বুঝতে পেরেছো? যদি মনে করি যে বাইরে বাজারে যাব, ওই অত কিলোমিটার হেঁটে এসে মেন গেটে গিয়ে তারপরে কিন্তু তোমাকে মার্কেটে যেতে হবে। তবে ওদের একটা সুবিধে, মার্কেটে যাওয়ার জন্য ওদের কিন্তু গাড়ি দেয়। তো আমাদের কোনো রকমই হেঁটে ওই গেট অবধি আসতে হয় না বা মার্কেটে যেতেও হয় না। যাই হোক গিয়ে তো সন্ধেবেলা পৌঁছালাম ওখানে। আমার যে ফ্যামিলি কোয়ার্টারটা সেটা কিন্তু দোতলাতে, আর ওখানে প্রত্যেকটা বিল্ডিংই কিন্তু দোতলা, 3 তলা 4 তলা কিন্তু ফ্ল্যাট নয়, দোতলা করে আছে ফ্ল্যাটগুলো। আর এত সুন্দর জায়গায় আমার কোয়ার্টারটা ছিল যে সেখান থেকে সমস্ত রকম বিএসএফের লোকদের যাতায়াত, বাস গাড়ি স্কুল থেকে যখন আসে বাচ্চাদেরকে নিয়ে, ঠিক আমার কোয়ার্টারের নিচেই কিন্তু সেই গাড়ি এসে দাঁড়াতো। ওখান থেকে সব গার্জেনরা মানে ছিল আশেপাশের কোয়ার্টারে, তারা এসে কিন্তু নিয়ে যেত। সবজির গাড়ি আসতো সপ্তাহে 2 দিন কি 3 দিন, তারাও কিন্তু আমার কোয়ার্টারের নিচে। আর সমস্ত লোক যে ডিউটি যাচ্ছে আসছে, সেই সমস্তটা কিন্তু আমার কোয়ার্টারের সামনে দিয়ে সবাই যাচ্ছে। তো আমি কিন্তু বসে থাকতাম, যখন আমার হাজব্যান্ড ডিউটি করে বাড়ি আসতো তখন আমি দেখতে পেতাম বেলকনি থেকে দূর থেকে আমার হাজব্যান্ড সাইকেল চালিয়ে আসতো। কারণ ওই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার তো তারা সাইকেল নিয়ে ডিউটি করতো, হেঁটে যেত না। ওখানে হেঁটে যেতে তাদের তো অনেকটা মানে সময় লেগে যাবে, সেই কারণে কিন্তু প্রত্যেকেরই ওখানে সাইকেল নিতে হতো। যখন ওদের ক্যাম্পের ভেতরে আমি থাকা শুরু করলাম, ওখানে কিন্তু কোনো রকম জলের অসুবিধা নেই। আমাদের ট্যাঙ্কি রয়েছে, তারপরেও কিন্তু বড় বড় সেই জলের গাড়িগুলো আছে, সেগুলো করে এসে যদি কোনো জলের সমস্যা হতো সেখানে জল দিয়ে যেত। দিন রাত যত খুশি জল ব্যবহার করো, সেখানে কিন্তু কোনো প্রবলেম নেই যে রাজস্থান বলে জল নেই। তাদের কিন্তু মানে আমাদের ফ্যামিলিদের সবার আগে প্রায়োরিটি দেওয়া হতো জলের, যেন কোনো রকম কষ্ট না পায় কোনো ফ্যামিলি। তো এত ভালো ব্যবস্থা ভেতরে, আর বাইরে ছিল এত কঠিন ব্যবস্থা। ওখান থেকে কিন্তু অনেকটা শিক্ষা অর্জন করেছিলাম যে বাইরের লোকরা মানে ওখানকার যে সিভিল লোকরা রাজস্থানেরা, তারা কতটা জলের কষ্ট পায়। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগে আবার এর পর থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে যদি তোমরা শুনতে ইন্টারেস্টেড হও তাহলেই কিন্তু আমাকে জানিও, তাহলে আমি এর পরের গল্পগুলো পরপর তোমাদেরকে আমি শোনাবো। আগে আগে আরও অনেক কিছু কিন্তু আমার সাথে হয়েছে। যাই হোক সারাদিন কিন্তু এক নাগাড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো একা হাতে আমি
করে ফেললাম। তাহলে বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।